আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। হিউম্যান ল বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি খান রেজাউল ইসলাম রেজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকের পর্বের যে ভিডিও, সেই ভিডিওর মূল বিষয় হচ্ছে পৈতৃক সম্পত্তি নিয়ে আতঙ্কে আছেন, দিতে চাচ্ছে না। যদি দিতে না চায় তাহলে কি করবেন, কিভাবে আপনার সম্পত্তি বের করে আনবেন, কিভাবে আপনার আতঙ্ক থেকে বের হয়ে আসবেন, সেই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে, মন চায়, লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে, আমাদের পরিবারের সদস্য হতে চান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় ভিউয়ার্স, অনেকেই উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি অথবা ওয়ারিশ সূত্রে পাওয়া সম্পত্তি যেটিই বলি, এক কথায় পৈতৃক সম্পত্তি, সে বাবার সম্পত্তি হোক আর মায়ের সম্পত্তি হোক। বাবা মা পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে এই সম্পত্তির মালিকানা পেয়ে থাকেন তার রেখে যাওয়া পুত্র সন্তান, কন্যা সন্তান। যদি বাবার মৃত্যু হয়ে থাকে তাহলে মা জীবিত থাকলে মা সেই সম্পত্তির একটা অংশ পায়। আবার মায়ের মৃত্যুর পরে যদি বাবা জীবিত থাকে, বাবাও কিন্তু সেই সম্পত্তির অংশ পেয়ে থাকে। তাহলে এই সম্পত্তি থেকে অনেকেই কিন্তু বঞ্চিত হয়ে থাকেন বিভিন্ন কারণে। আর এই বঞ্চিত হওয়ার কারণে তারা অনেকেই আতঙ্কে থাকেন যে এই সম্পত্তি মনে হয় আর কখনোই ফিরে পাওয়া যাবে না। তো আজকের ভিডিওটি তাদের জন্য, যে সম্পত্তি যদি দিতে না চায় তাহলে আতঙ্কের কিছু নেই, যে কোনোভাবে আপনি এই সম্পত্তি আপনার করে নিতে পারবেন। ভিডিওটা না টেনে সুন্দরভাবে সম্পূর্ণ ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। আমরা এই সম্পত্তি নিয়ে আলোচনা করতে গেলে সর্বপ্রথমে সেই মৃত মা বাবার দিকে চলে যেতে হবে। মৃত মা বাবা যখন পৃথিবী থেকে চলে যান তখন তারা কিছু সম্পত্তি রেখে যায়। এই সম্পত্তিটা কিন্তু কোনো না কেউ আগলে রাখে, অর্থাৎ ওই বাড়িতে যারা বসবাস করে, অর্থাৎ যদি পুত্র সন্তান থাকে, পুত্র সন্তানরা ওই বাড়িতে বসবাস করে। দেখা গেছে যে কোনো ভাই যদি, কোনো পুত্র সন্তান যদি তার নিজ এলাকা থেকে অন্য কোনো এলাকায় দীর্ঘ সময়ের জন্য চাকরিতে থাকে এবং তার পুরো পরিবার নিয়ে যদি তিনি সেখানে থাকে, তারপরে দেখা যায় যে 15 বছর 20 বছর পরে যদি বাড়িতে ফিরে আসে, তাকে বাড়িতে আসতে দেওয়া হয় না, তার বাড়ির সম্পত্তি দিতে চায় না। আবার বোনদের বিবাহ হয়ে গেলে বোনরা স্বামীর বাড়িতে চলে যায়, সেখান থেকে যখন তার অনেকের মৃত্যু হওয়ার পরে ভাগ্নে ভাগ্নিরা সম্পত্তি নিতে আসে, তাদেরকেও সম্পত্তি দেয় না। বা জীবিত বোনও যদি কখনো তার প্রয়োজনে এই সম্পত্তি নিতে আসে, সেই সম্পত্তি তাকে দিতে যায় না। হাজারো তাল বাহানা করে তাকে কিন্তু বুঝ দেওয়া হয় যে সম্পত্তি আমার নামে রেকর্ড হয়ে গেছে, এই সম্পত্তি পাবা না। এক ভাই আসলে তাকে বলে সম্পত্তি তোমার নামে রেকর্ড হয় নাই, আমার নামে রেকর্ড হয়েছে, এই সম্পত্তি পাবা না। এইভাবে তাল বাহানা করে তাদেরকে বিভিন্ন ধরনের মিথ্যা অজুহাত দেখিয়ে তাদের এই সম্পত্তি দিতে চায় না। এই নিয়ে অনেক ভাই বন্ধুরা আতঙ্কে থাকেন। তো আজকের যে বিষয়টি হলো যে আতঙ্কে থাকবেন না। আপনাদের সর্বপ্রথম একটি বিষয় জানতে হবে, সেই বিষয়টি হচ্ছে যে বাবা মায়ের মৃত্যুর পরে যে সম্পত্তি রেখে যাবে, এই সম্পত্তি 100% অবিভক্ত সম্পত্তি। এই সম্পত্তি কারোর নামেই কিন্তু ব্যক্তি মালিকানা হয় নাই। তার কারণ হচ্ছে এই সম্পত্তি বাবা মা যেভাবে রেখে গেছে সেইভাবেই রয়ে গেছে। বুঝবেন কিভাবে? বোঝার কারণ হচ্ছে এই সম্পত্তি যদি কারো ব্যক্তি মালিকানা হয়ে থাকতো তাহলে সেটা হলো আপনার বাবা অথবা আপনার মা, যাদের নামে দলিল আছে, যাদের নামে খতিয়ান আছে এবং সরকারের সংশ্লিষ্ট বিভাগ যে ভূমি অফিস রেকর্ড বইতে যাদের নাম আছে এবং সাব রেজিস্ট্রার অফিসে দলিলে যার নাম আছে, যার নামে দলিল আছে, তিনিই হচ্ছেন এই সম্পত্তির প্রকৃত মালিক। তো তিনি মারা গেছেন, এখন সম্পত্তি রেখে গেছেন, এই সম্পত্তি তার সন্তানরা পাবে, এটাই হচ্ছে স্বাভাবিক। কিন্তু সন্তানরা পেতে হলে এই অবিভক্ত সম্পত্তি কিন্তু বিভক্ত করতে হবে। আর বিভক্ত করার সিস্টেম হচ্ছে আপোষ বন্টননামা দলিল। আর এই আপোষ বন্টননামা দলিলের বিষয় 2004 সালে একটি আইন হয়েছিল, সেটি হচ্ছে বাধ্যতামূলক আপোষ বন্টননামা দলিল করতে হবে। তো আপোষ বন্টননামা দলিল কত সালে হয়েছে, কার্যকারী হয়েছে কিনা, এর কোনো ডকুমেন্টস আছে কিনা, সে বিষয়ে যাব না। একটি বিবেক দিয়ে আপনি যদি চিন্তা করেন যে বাবা মায়ের অবিভক্ত সম্পত্তি যদি আপনি আপোষ বন্টননামা দলিল করে আপনি যদি নিজ মালিকানা যদি অর্জন না করেন, তাহলেই কিন্তু আতঙ্কের সৃষ্টি হবে। কারণ এই অবিভক্ত সম্পত্তিতে যারা দখলে থাকে তারা তাদের ইচ্ছা মতো বিক্রি করতে থাকে, যাকে খুশি তাকে দান করতে থাকে, হেবা দলিল করতে থাকে। এই যে একটি আতঙ্ক, এই আতঙ্কের মধ্যে অনেকেই আমার কাছে ফোন করেছেন। তাই আপনাদের উচিত হচ্ছে, যারা এই সম্পত্তিতে ভোগ দখলে থাকেন তাদের উচিত হচ্ছে বাবা মায়ের মৃত্যুর পরে যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের
সেই আপোষ বন্টননামা দলিলটি করে যার যার সম্পত্তি তাকে বুঝায় দেওয়া। এখানে যারা বাড়িতে দখলে থাকে তারা যদি একটু ভালো জমি নিতে চান, অর্থাৎ ফরওয়ার্ডের জমি নিতে চান, বা যারা দূরে থাকে বোনরা যদি স্বামীর বাড়িতে থাকে তাদের যদি একটু নিচু জমি দিতে চান, সেটাও কিন্তু আপোষ বন্টননামা দলিলের মাধ্যমে সেটি সম্ভব। আর যদি সেটি না করেন, মৌখিকভাবে যদি আপনারা এই সম্পত্তি বোনদের একটু নিচু জায়গায় দিয়ে দিলেন, যে ভাই দেশের বাইরে থাকে বা যে ভাই জেলার বাইরে থাকে তাকেও একটু নিচু এলাকার জমি দিলেন, আর নিজেরা ফরওয়ার্ড জমি নিলেন, রাস্তার পাশের জমি নিলেন বা মার্কেটের জমি নিলেন, শহরের জমি নিলেন, এরকম যদি হয়ে থাকে তাহলে কিন্তু এই সম্পত্তি ঠিক করে রাখতে পারবেন না। এই জন্যই ঠিক করে রাখতে পারবেন না যে এই সম্পত্তিতে কিন্তু প্রত্যেকটি ওয়ারিশের ইঞ্চিতে ইঞ্চিতে তারা মালিক, প্রত্যেকটি দাগে দাগে তারা মালিক। এখান থেকে আপনি তাদেরকে বঞ্চিত করতে পারেন না, কারণ এই সম্পত্তির মালিক আপনি দখলে থাকলেই আপনি না, কারণ এই সম্পত্তির মালিক আপনার বাবা। বাবার কাছ থেকে যেমন আপনি সম্পত্তি পেয়েছেন এবং প্রত্যেকটি সন্তান এবং বাবার যদি স্ত্রী অর্থাৎ মা যদি জীবিত থাকে তারও কিন্তু ওই সম্পত্তিতে হক আছে। এই সম্পত্তি থেকে কোনো ওয়ারিশকে বঞ্চিত করার কোনো সুযোগ নেই। আর যদি এটি করেন তাহলে নতুন যে ভূমি আইন আছে, ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন, সেই আইনে তাকে শাস্তি পেতে হবে, দণ্ড পেতে হবে, অথবা জরিমানা হবে এবং উভয় দণ্ডে তিনি দণ্ডিত হতে পারেন। এই বিষয়টি কখনোই করতে যাবেন না, কারণ একই পরিবারের সদস্য আপনারা, একই বাবা মায়ের ঔরর্যত সন্তান। এক বোনকে যদি আপনি বঞ্চিত করেন, এক ভাইকে যদি বঞ্চিত করেন, আর এটা নিয়ে যখন আদালতে মকদ্দমা হবে, মকদ্দমা করে যখন তিনি তার সম্পত্তি ফেরত পাবেন, তখন কিন্তু এই ভাই বোনের মধ্যে পূর্বে যেমন সুসম্পর্ক ছিল এই সম্পর্কটা আর কোনোদিনই কিন্তু ফিরে আসবে না। তাই বাবা মায়ের মৃত্যুর পরে যারা সচ্চরিত্রবান ভাই, যারা ভালো মনের মানুষ, তাদের কাজ হচ্ছে এই সম্পত্তিটা সকল ভাই বোনদেরকে একত্রে ডেকে আপোষ বন্টননামা দলিল করতে হবে। আর এই দলিলটি হতে হবে সাব রেজিস্ট্রার অফিস থেকে। সাব রেজিস্ট্রারের বৈধ সিল, বৈধ স্বাক্ষর দিয়ে, আপনার চৌহদ্দি দিয়ে কে কোন জায়গা থেকে কি পরিমাণ সম্পত্তি পাবে এই সেই শ্রেণী উল্লেখ করে তারপরে এই দলিলটি করা হবে। মনে রাখবেন, আপোষ বন্টননামা দলিল একটি করতে হবে এবং এই দলিলটি সার্টিফাইড কপি প্রত্যেকটি ওয়ারিশ তারা নিতে পারবেন এবং হলফনামায়, দলিলের হলফনামায় লেখা থাকবে মূল দলিলটি কার কাছে থাকবে। যখন প্রয়োজন হবে মূল দলিলের, তখন সেই মূল দলিলটি নিয়ে কিন্তু তারা কাজ করতে পারবেন। এটি হলো আপোষে যদি সম্পত্তিটি দেয় তাহলে কিন্তু আতঙ্ক থাকবে না, কোনো জড়তা থাকবে না, কারোর মধ্যে কোনো ডাউট থাকবে না, সন্দেহ থাকবে না। এই সম্পত্তি কিন্তু তারা নিজেরাই মালিকানা পেয়ে যাবে এবং এই সার্টিফাইড কপি দিয়ে নামজারি করে একক মালিকানা অর্জন করবেন। একটি নামজারি খতিয়ান আপনার নামে হয়ে যাবে, আপনি প্রতি বছরে বছরে খাজনা দেবেন। তখন এই সম্পত্তিতে কেউ হাত দিতে পারবে না, কেউ বেচা বিক্রি করতে পারবে না। আপনার সম্পত্তি যদি নিচু থাকে, সেখানে যদি পরবর্তীতে এর মূল্য যদি 10 গুণ বৃদ্ধি পায়, তাহলেও কিন্তু অন্য কোনো ওয়ারিশ এসে বলতে পারবে না যে এই সম্পত্তির মূল্য বেড়ে গেছে, এই সম্পত্তিতে আমার অংশ আছে। কিন্তু আপোষ বন্টননামা দলিল যদি আপনি না করেন, তাহলে কিন্তু আপনি মৌখিকভাবে যদি এক একজনকে সম্পত্তি দিয়েও দেন, তাহলে যেই সম্পত্তিটা 20 বছর 30 বছর পরে তার মূল্য বৃদ্ধি হয়ে যখন সেই সম্পত্তির পাশ দিয়ে কোনো স্থাপনা তৈরি হবে, সরকারি স্থাপনা, কোনো বিমানবন্দর, কোনো রেল স্টেশন, কোনো বাস স্ট্যান্ড বা জমি অধিগ্রহণ করলে 3 গুণ টাকা দিচ্ছে সরকার, এরকম যদি হয়, তখন কিন্তু অন্যান্য ওয়ারিশ এসে বলবে যে এই সম্পত্তিতে আমার অংশ আছে। কারণ এই সম্পত্তি তো কোনো ভাগ হয় নাই, ভাগ হলেও মৌখিক ভাগ হয়েছে, কিন্তু সরকারি রেজিস্ট্রি অফিস থেকে কিন্তু রেজিস্ট্রিকৃত দলিল নাই, যার কারণে ওই সম্পত্তি কিন্তু পরবর্তীতে ছেড়ে দিতে হবে বা তাদের অংশ তাদেরকে দিতে হবে। এই যে একটি আতঙ্ক, এই আতঙ্ক সৃষ্টি করবেন না। যদি আতঙ্ক সৃষ্টি করেন তাহলে নিজেরাই কিন্তু বিপদে পড়তে হবে। আপনারা পৃথিবী থেকে চলে গেলে পরবর্তী প্রজন্মে যারা আসবে তারা কিন্তু এই নিয়ে অনেক ঝামেলা করবে। এখন আসা যাক, যদি এই সম্পত্তি দিতে না চায়, আপনি একজন বঞ্চিত ওয়ারিশ, আপনাকে যদি এই সম্পত্তি দিতে না চায়, তাহলে আপনি দুটি কাজ করতে পারেন। এক নম্বর হচ্ছে সামাজিক ভাবে আপনি বসতে পারেন, আত্মীয় স্বজন নিয়ে বা সমাজে যারা গণ্যমান্য ব্যক্তি আছে তাদেরকে নিয়ে আপনি বসতে পারেন। এটা বসার মানে হচ্ছে এই গণমাধ্যমে যে আপনি প্রমাণ রাখলেন যে আপনার এই সম্পত্তিটি বাবার সম্পত্তি, আপনি চাইতে আসতেছেন, তারা দিচ্ছে না। তাহলে সামাজিক ব্যবস্থায় যদি এটি আপোষ বন্টননামা দলিল করার অনুমতি দেয় এবং করে দেয়, তাহলে আর আদালতে মকদ্দমা করার কোনো প্রয়োজন নেই।
এটি যদি তারা না করে, অনেকে আছে যে তারা নিজেরা ইচ্ছাকৃতভাবে সম্পত্তি দিতে চায় না এবং সামাজিকভাবে যদি কোনো বসাবসি হয়, কোনো সালিশ হয়, তারা সেটি মেনে নিতে রাজি না, তারা আদালতে যেতে চায়। এই খারাপ চক্রের মানুষগুলি সব সময় আদালতমুখী হয়ে থাকে যে না আমরা আদালতে যাব, কোনো সালিশ মানব না। কিন্তু তিনি কিন্তু নিজেও জানে যে বাবার সম্পত্তি, এ আমার আজ হোক আর কাল হোক, এই সম্পত্তি আমাকে ছেড়ে দিতে হবে, তারপরেও তিনি দিতে চায় না। তো যদি সামাজিক ব্যবস্থায় যদি আপনারা সালিশ করেন, ওয়ার্ড কাউন্সিলর বা আপনার মেম্বার, চেয়ারম্যান এদেরকে নিয়ে, আত্মীয় স্বজন না মানে, তাহলে আপনাদের কাজ হবে যে এই বাবার রেখে যাওয়া সম্পত্তির যে কাগজপত্রগুলি আছে, সিএস খতিয়ান থেকে শুরু করে সকল খতিয়ান আপনাকে কিন্তু তুলতে হবে। এখন আসা যাক যে সিএস খতিয়ান তো আপনাদের নাম নাই, এটা তো আপনাদের ক্রয়কৃত সম্পত্তি। ক্রয়কৃত সম্পত্তি হলেও সেই সিএস খতিয়ান থেকে অদ্য পর্যন্ত যতগুলি খতিয়ান হয়েছে, প্রত্যেকটি খতিয়ান মালিকানার চেইন আপনাদের সাথে সম্পৃক্ত থাকতে হবে এবং একটি ওয়ারিশ কায়েম সনদ দিবেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে নিয়ে। যদি বাবা ক্রয় সূত্রে জমির মালিক হয়ে থাকে তাহলে দলিল উত্তোলন করবেন। যদি কেউ আপনাদেরকে দিতে না চায় তাহলে আপনারা সাব রেজিস্ট্রার অফিস থেকে তল্লাশি দিয়ে দলিল নিয়ে নেবেন। তারপরেও একটি কথা হচ্ছে, যে কয়টা ডকুমেন্টস আপনারা পাবেন সেই কয়টা ডকুমেন্টস দিয়েই আপনারা কিন্তু মকদ্দমা করবেন। মকদ্দমা করলে যদি একটি ডকুমেন্ট যদি ঘাটতি থাকে, তাহলে যিনি আইনজীবী থাকবেন তিনি যখন এই মামলাটি করবেন, তখন যাদেরকে বিবাদী করবেন অর্থাৎ ভাইদেরকে বা বোনদেরকে, তখন তারাও কিন্তু কাগজপত্র সাবমিট করবে। সেই কাগজপত্রটা কিন্তু আপনারই কাগজপত্র, কারণ আপনার বাবার কাগজপত্র। হয়তো আপনি পান নাই, ওনারা পাইছে, ওনারা জমা দিছেন। তো জজ সাহেব যখন দেখবেন কাগজপত্র, তখন আপনার কাগজের সাথে কিন্তু তাদের কাগজের কিন্তু মিল থাকবে। এখানে যদি তারা কোনো জালিয়াতি করে থাকে, সেটাও কিন্তু ধরা পড়ে যাবে। তো একজন আইনজীবীরে দিয়ে আপনারা সরাসরি একটি বাটোয়ারা মামলা দিবেন। এই বাটোয়ারা মামলাটি যদি দিয়ে দেন, তাহলে কিন্তু আপনারা সম্পত্তি ফিরে পাবেন। অনেক ভাই বন্ধুদের ভিতরে কিন্তু সবসময় একটি জিনিস কাজ করে যে মামলা দিলে অনেক সময় লাগবে। এতে আপনাদের সাথে আমিও একমত যে মামলা দিলে অনেক সময় লাগে, কিন্তু আপনি মামলা না দিয়ে তো আপনি সম্পত্তিতে যেতে পারবেন না। কারণ যারা আপনার সম্পত্তি ভোগ দখলে আছে তারা তো সেই সম্পত্তি ছাড়বে না। তাহলে কি আপনি সম্পত্তি ছেড়ে দেবেন? না, আপনার সম্পত্তি পেতে হলে অবশ্যই আপনার আদালতে গিয়ে আপনার মামলা দিতে হবে। সামাজিক ব্যবস্থায় যখন বসছিলেন, তাদের দেওয়ার ইচ্ছা থাকলে তখনই দিয়ে দিত, কিন্তু যখন আপনি আপোষ বন্টননামা দলিল করতে চাইছেন তখনও তারা করে নাই, জমি চাইছেন তাও দেয় নাই। তাহলে আপনি জমি কি ফিরে পাবেন না? আপনি কি নিবেন না? অবশ্যই নিবেন, আদালতের মাধ্যমে নিবেন। আপনি যদি আদালতে সুন্দরভাবে একটি মকদ্দমা করেন, বাটোয়ারা মামলা, তাহলে এই বাটোয়ারা মকদ্দমার মাধ্যমে আপনার সম্পত্তি আপনি সুন্দরভাবে ফিরে পাবেন। তবে কাগজপত্র সবকিছু আপনাকে সংগ্রহ করতে হবে এবং সঠিকভাবে মামলাটি পরিচালনা করতে হবে। যারা আমার সাথে কথা বলতে চান, আমার হোয়াটসঅ্যাপে আমার কাছ থেকে পরামর্শ নিতে চান, তাদের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01797093536। আমি আবার বলছি 01797093536। প্রতিদিন সন্ধ্যা 7:30 থেকে রাত 10টা পর্যন্ত আমাকে কল করবেন অথবা আমার মোবাইলে মেসেজ করবেন। মেসেজ দেখে আপনাদের প্রশ্নের উত্তর দেব এই প্রত্যাশায় আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।